হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথমে যেভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করে থাকি সেটা একটু করব এবং তারপরে বেশ কয়েকটা স্টকের ব্যাপারে কথা বলবো, যে স্টকগুলোর ব্যাপারে আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি, যথেষ্ট অ্যানালাইসিসও করেছি স্টকগুলো নিয়ে। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমারও নিজের ইনভেস্টমেন্ট আছে ওই স্টকগুলিতে। আর এদের মধ্যে একটা স্টক থাকবে যেটাতে আমি আজকে 1 লাখ টাকা বা মোর দেন 1 লাখ অ্যাকচুয়ালি ইনভেস্ট করলাম। তো সেটাও জানতে পারবো যে কোন স্টক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন যাতে করে কোনো পার্ট না মিস হয়ে যায়, ঠিক আছে। তো প্রথমে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের ইন্ডেক্সের অবস্থা কী, প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু গ্রিন, শুধুমাত্র নিফটি এফএমসিজি তাও সামান্য পরিমাণ নেগেটিভ, -0.14, যেটা খুবই সামান্য। তো মোটামুটি প্রায় প্রত্যেকটাই গ্রিন, এবং সেটা ক্লিয়ারলি বলছে যে ওভারঅল মার্কেট, শুধু নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটি নয়, ওভারঅল মার্কেট কিন্তু বেশ চড়া আছে, বেশ পজিটিভ ট্রেন্ডেই আছে। এখন নিফটি ফিফটি যদি দেখি, এটা হচ্ছে 0.51% আপ, আর নিফটি ব্যাঙ্ক যদি দেখি 0.86% আপ, মানে নিফটি ব্যাঙ্ক আরও একটু কম্পারেবলি মোর স্ট্রেংথ দেখিয়েছে আজকে। তো যদি নিফটি ফিফটির টেকনিক্যাল চার্টে ঢুকে যাই, নিফটি ফিফটি টেকনিক্যালে আমি কালকে যেটা বলেছিলাম, কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এখানে, এর ভিডিওর প্রথমেও কিন্তু নিফটি ফিফটির একটা ট্রেন্ড অ্যানালাইসিস আছে এবং পুরো ওভারঅল মার্কেটের একটা ট্রেন্ড অ্যানালাইসিস আছে। তো এখানে যদি নিফটি ফিফটির চার্টে দেখি আমরা, এইটা একটা প্যাটার্ন দিয়ে আগের দিন ক্লোজিং হয়েছিল এরকম একটা জায়গায়, যেটা কিন্তু পিভট এবং 200 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই দুটোর ওপরে ছিল, যেটা স্ট্রেংথ দেখাচ্ছিল। এখন এর কাছে কিছুটা স্পেস ছিল নিচে এসে আবার সাপোর্ট নেওয়ার, বাট সেটা কিন্তু করেনি, পুরোপুরি পজিটিভ আজকে মার্কেট ছিল। আমরা যদি নিক্কি দেখি, নিক্কিও কিন্তু 1.80% ওপরে ছিল আজকে, ঠিক আছে। তো এশিয়ান মার্কেট মোটামুটি পজিটিভই ছিল, পজিটিভ ট্রেন্ডে। সে কারণে এই স্পেসটা আর গ্যাপ ফিল করেনি, এবং গ্যাপ ফিল না করেই উড়িয়ে দিয়েছে একেবারে এখান পর্যন্ত, 24,000 প্রায় 30 পর্যন্ত, 24,028 পর্যন্ত, ঠিক আছে। তো তারপরে এগেন মোটামুটি সাইডওয়েজ, কোনো ধরনের বেশি কোনো মুভমেন্ট নেই, এবং এই ধরনের জায়গায় এসে ক্লোজিং দিয়েছে। এবার কালকে কী হতে পারে, এই গ্যাপটা ফিল করতে পারে একটা জাস্ট টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য, তারপরে কিন্তু আবার সেখান থেকে দৌড়তে পারে যদি কোনো নেগেটিভ নিউজের কোনো ইনফ্লো মার্কেটে না আসে। তো আপাতত দেখতে পাচ্ছি যে ফুল স্ট্রেংথ এখানে মোটামুটি ওপরে গিয়ে একটু নেমে হয়তো ক্লোজিং দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। তো কাল এখান থেকে হতে পারে জাম্প দিতে পারে, ঠিক আছে। আর না হলে এইরকম একটা জায়গায় এর স্ট্রং সাপোর্ট আছে, সাপোর্টটা যদি দেখতে চাই তাহলে কিন্তু সেটা দেখতে পাচ্ছি আমরা 24,600, ঠিক আছে। তো 24,600 কাছে সাপোর্ট, এটা ম্যাক্সিমাম এখানে মুড়ে হয়তো এখানে আসতে পারে, তারপরে কিন্তু ওপরের দিকে যেতে পারে। আমরা যদি ব্যাঙ্ক নিফটি দেখি তাহলেও এক ধরনের মানে সিমিলার পিকচার দেখতে পাবো। আমি কালকের ভিডিওতে এগেন বলেছিলাম যে যেহেতু এইরকম একটা জায়গায় ক্লোজিং দিচ্ছে, যেটা হচ্ছে 200 ডেজ ইএমের ওপরে, এবং এই সাপোর্টে এসে একেবারে সাপোর্ট ফিল করেছে, অ্যাকচুয়ালি সাপোর্ট ফিল করেছে, এবং এরকম একটা জায়গায় গিয়ে ক্লোজিং দিয়েছিল। এটা হয়তো 325-এর ক্যান্ডেল, মানে এরকম একটা জায়গায় গিয়ে ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে। যেটা কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম যে যেটা কিন্তু একটা পজিটিভ সাইন, এবং আজকে দেখতে পাচ্ছি যে একেবারে রকেট হয়ে এটা 51,000 আজকে কিন্তু টাচ করেছে, ঠিক আছে। এবং আমরা যদি জাস্ট একটা দেখি এখানে, যে এটা টোটাল যেটা হাই ছিল সেটা হচ্ছে 53,400 মতো একটা অল টাইম হাই আছে, ঠিক আছে। তো এই যে একটু লং টার্মে আমরা দেখতে পাচ্ছি, একটু লং টার্মের আমি লাগালাম, 1 ডে ক্যান্ডেল লাগালাম। তো সেখানে দেখতে পাচ্ছি এই গ্রিন ক্যান্ডেলগুলো একের পর এক ব্রেক করে কিন্তু ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো সেখান থেকে একটা পুরোপুরি ক্লিয়ার পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, এবং মোটামুটি রেজিস্ট্যান্স আপাতত 51,800 আগে আমার মনে হচ্ছে নেই। এবার যদি একটু মানে আজকের চার্টে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে 51,000 অলরেডি কিন্তু টাচ করেছে, যদিও লাস্টের দিকে কিছুটা উইক হয়ে নিচের দিকে এসছে, যেটা খারাপ কিছু না। এখানে একটা টেকনিক্যাল মানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারে, সেটা হচ্ছে এরকম একটা জায়গা পর্যন্ত ফিরে আসতে পারে, আবার ওপরে যেতে পারে। এখন একটু ভোলাটাইল হওয়ার ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটির কালকে এক্সপায়ারি ডেট, কালকে বুধবার। তো ভোলাটাইল হলেও আমার মনে হয় এরকম একটা জায়গায় সাপোর্ট নিতে পারে, অর্থাৎ 50,500 এরকম একটা জায়গায় সাপোর্ট নেবে যদি আসে। আর যদি এখান থেকে ওপরের দিকে যেতে থাকে, যেটার চান্সও মানে উড়িয়ে দেওয়া যায় না, তো সেটা কিন্তু হলে আর কোনো কথাই নেই। ব্যাঙ্ক নিফটি আমার মনে হচ্ছে এইটাকে ছাড়িয়ে গেলে যথেষ্ট মানে স্ট্রেংথ দেখিয়ে এরকম একটা জায়গায় 51,500 এরকম একটা জায়গায় মিনিমাম পৌঁছবে আর কি, এরকম একটা জায়গায় যেখান থেকে বারবার ওটা রেজিস্ট্যান্স নিয়েছে। তো 51,500 বরং 51,600 বলা উচিত, সেরকম একটা জায়গায় পৌঁছতে পারে। তো দেখা যাক এটা কি হয়, কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এশিয়ার মার্কেট পজিটিভ। এবং আমি যদি ব্রডার মার্কেট দেখি, শুধু নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটি নয়, যদি ব্রডার মার্কেট দেখি, সব কিছুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ পজিটিভ, সব কিছুই পজিটিভ ছিল আজকে, ঠিক আছে। তো আমি একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকালে দিয়েছিলাম যে মার্কেট পজিটিভ থাকবে, এবং মার্কেট স্মল ক্যাপ মিড ক্যাপ কিছুটা হলে দৌড়াতে পারে। এখন স্মল ক্যাপ আজকে ডে মানে ইন্ডেক্সে যদি তাকাই, এটা অনেকটা নিউট্রালের মতো দেখাচ্ছেই,
অফকোর্স নিউট্রাল, কিন্তু স্টক ওয়াইজ কিন্তু কিছু কিছু স্টক আজকে এমনভাবে দৌড়েছে, মানে মোর দেন 10%ও বেশ বেশ কয়েকটা স্টক দৌড়েছে। আর মিড ক্যাপ মোটামুটি ইন্ডেক্স ওয়াইজও ভালো আছে, সেটা হচ্ছে 0.63% আজকে আপ, ঠিক আছে। তো এটা হলো আমাদের মোটামুটি মার্কেটের ট্রেন্ড বোঝা, যেখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে মার্কেট পজিটিভ ট্রেন্ডে আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কালকে এক্সপায়ারি আছে নিফটির, যেটা মার্কেটটাকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, যেটা মার্কেটকে ভোলাটাইল করতে পারে, এবং সেই ভোলাটিলিটি ব্যাঙ্ক নিফটির ভোলাটিলিটি কিন্তু নিফটি 50কেও একটু ভোলাটাইল বানাতে পারে, সেক্ষেত্রে খেয়ালটা রাখতে হবে। এবার আমি কিছু স্টকের ব্যাপারে কালকের ভিডিওতে কথা বলেছিলাম, এগেন আমি জাস্ট এই ভিডিওতে দেখাবো শর্ট টার্মের সুইং ট্রেডিংয়ের সুযোগ। এই স্টকগুলিতে সুইং শুরু হলো কিনা আমি জিজ্ঞেস করলাম। তো এখানে এই 4টি স্টকের কথা বলেছি আমি, এবং WPIL আজকে দেখতে পাচ্ছি কালকের পরে আবার আজকে 4.42% আপ, যেটা ক্লিয়ারলি একটা ইন্ডিকেশান দিচ্ছে যে এখানে সুইং কিন্তু আসছে অলরেডি, ঠিক আছে। এবং আমি একটু লং টার্মে যাব, কারণ WPIL আমাদের একটা পুরনো স্টক। আমার চ্যানেল বন্ধুরা অবশ্যই জানেন যে আমি কবে থেকে WPIL ফলো করছি, এবং একটু লং টার্ম চার্ট এটা। তো এত দূর যাওয়ার দরকার নেই, আমি যদি জাস্ট এই জায়গাতেই দেখি তাহলে কিন্তু এখানে মোটামুটি 520 মতো হাই বানিয়েছিল, তারপরে স্টকটাতে একটু প্রফিট বুকিং এসেছিল, যদিও আবার গ্রিন ক্যান্ডেল বানিয়ে স্টক কিন্তু মানে একেবারে ওপরে ফিরে যেতে শুরু করেছে, এবং আমার মনে হয় না এইবার যদি ওপরে যায় এটা 520-তে থামবে বলে, এটাকে হয়তো ছাড়িয়েই যাবে এবার যদি যায়, ঠিক আছে। বাকি যেটা যথার্থ, এখানে আজকে কোনো সুইং আসেনি, হুইচ ইজ ফাইন, নো প্রবলেম। আমরা গ্রিন ক্যান্ডেল একের পর এক তৈরি হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়ান ডে যদি চার্টে যাই তাহলে ছবিটা কিছুটা এরকম। আজকে ছিল বেশ ভালোই ছিল, কিন্তু তারপরে আর অতটা স্ট্রেন্থ দেখাতে পারেনি। এখন ক্লোজিং কোথায় হয়েছে আমরা যদি একটু দেখতে চাই, ক্লোজিং কিন্তু এর ওপরে হয়েছে 200 SEM-এ, আর সাপোর্টের একদম কাছাকাছি হয়েছে। আর এখান থেকে আমার মনে হয় না এই যথার্থ ব্রেক করে নিচে নামবে বলে। অ্যাকচুয়ালি এই যে র্যালিটা দিয়েছে রিসেন্টলি, আমি একটু 5 দিন ক্লিক করি, এই যে একটা র্যালি দিয়েছে না এখানে, এই যে একটা র্যালি দিয়েছে এখান থেকে, মানে ওই 5th অগাস্ট এরকম একটা সময় থেকে আজকে হয়তো মানে আজকে 20 আগস্ট, মানে লাস্ট 15 ডেজ যে র্যালিটা দিয়েছে সেটা একটু উইকনেস তো দেখাবেই, ঠিক আছে। এরকম উইকনেস দেখাচ্ছে, যেমন এখানেও দেখাচ্ছিল কিছুটা, দুবার উইকনেস দেখিয়ে তারপরে কিন্তু আবার রকেট, ঠিক আছে। আমার মনে হয় এখান থেকে ব্রেক করে ওয়ান ডে চার্টে যাচ্ছি, এখান থেকে ব্রেক করে নিচে আসার চান্স একটু কম, ঠিক আছে। বাট মানে সুইং সবসময় হাতে নাতে পেতে হবে 1-2 দিনের মধ্যে, সেটা কিন্তু কোনো কথা নয়। আমরা যেহেতু লং টার্মের জন্য ইনভেস্ট করি, এবার কোনো সুইং এলে আমরা সেটার প্রফিট বুকিং করতেই পারি, সেটা আমাদের চয়েস, ঠিক আছে। অ্যাপেক্স আজকে একটু বেশি পড়েছে, যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে সাপোর্ট এবং 200 EMA এর নিচে এসে ক্লোজিং দিয়েছে, যেটা উচিত হয়নি, কিন্তু এই ধরনের স্টকে এই ধরনের জিনিসগুলো হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। এখানে এই উইকনেস দেখে হয়তো অনেকে স্টক থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি স্টক থেকে বেরোচ্ছি না, সবাই জানেন আমার স্টক এখানে আছে, এবং এখানে একটা কোয়ান্টিটি অলরেডি দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। এই ওপরের 3টের একটু বড় বড় কোয়ান্টিটি আছেই, নিচেরটাতে আমি বলেছিলাম একটা টেস্ট করার জন্য আমি নিয়েছিলাম, যেটা আজকেও কিন্তু বেশ খানিকটা পজিটিভ ছিল, শেষের দিকে এসে একটু প্রফিট বুকিং হয়েছে এইরকম একটা জায়গায়। এখানে ওপেনিং তো স্ট্রং, এবং তারপরে কিন্তু আবার সেটাকে ছাড়িয়ে অনেক ওপরে গিয়েছিল, এই জায়গাতে 2400-র কাছাকাছি অনেকক্ষণ ধরে হোল্ড করেছিল, কিন্তু প্রায় 1টা বা 1.5টার পর থেকে বা এখন পর্যন্ত হোল্ড করেছে, সেটা হচ্ছে 240, তারপরে কিছুটা প্রফিট বুকিং হয়েছে। এটা কিন্তু লাস্ট কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি বেশ জাম্প লাগিয়েছে, এই যে জাম্প, তারপরে এলো আবার জাম্প, আবার এখান থেকে জাম্প, ঠিক আছে। এবং স্টকটা এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পজিশানে, ভালো টেকনিক্যালে আছে। সুতরাং এই স্টকটাতে আমি এই মুহূর্তে হয়তো ইনভেস্ট করছি না, আমি জাস্ট হয়তো সুযোগ খুঁজছি বা সুযোগ বুঝে আমি এই স্টকটাতে টাকা লাগাবো, তবে এই মুহূর্তে টাকা ঢোকাইনি। তার কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ান কোয়ান্টিটি, কিন্তু টেকনিক্যালি অলওয়েজ পজিটিভ। এই মুহূর্তে এই স্টকটার মধ্যে কোনো সমস্যা নেই, এবং স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং। তো বাকি ধরনের অ্যানালিসিস কিন্তু আমার বাকি ভিডিওতে অলরেডি আমি এই যে চারটে স্টকের কথা বললাম প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমার এখানে অলরেডি অ্যানালিসিস আছে। এবার একটা স্টক লাগিয়ে নেব, সেটা হচ্ছে STBL। এটা আজকে 0.88% পড়েছে। তো এটা হচ্ছে সেই স্টক যেটা আমি কিনেছি, এবং আমরা যদি পজিশানে জাস্ট যাই দেখতে পাবো এই যে 1000 কোয়ান্টিটি কিনেছি 109 করে। তো এর টেকনিক্যালে গেলে বুঝতে পারবো যে আমি এক্স্যাক্টলি কোথায় কিনেছি, এবং টেকনিক্যাল 109.50, এটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। তো এরকম একটা জায়গাতে তো আমি দেখতে পাচ্ছি আমার রেড, সুতরাং কেনার পরে পড়েছে, যেটা কোনো ব্যাপার না।
তো আমি একটু লং টার্মে গিয়ে স্টকটাকে স্টাডি করব, ঠিক আছে। এটা হচ্ছে 1 ইয়ারের চার্ট। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই দুটো জায়গা ছেড়ে দিলে 1 ইয়ারের প্রায় নিচেই আছে। তবে একটা কথা এই স্টকের ব্যাপারে বলে রাখি, সেটা হচ্ছে এই স্টকটা কিন্তু এখন উইক, ঠিক আছে। একটু একটু কেয়ার করলেই আমরা দেখতে পাবো এ ধরনের একটা ছাড়িয়ে গেছিলো, কিন্তু তারপরে সেই উইকনেস আবার, এবং পিভট, এই যে গ্রিন গ্রিন লাইনগুলো এবং পিঙ্ক লাইন 200 EMA এর নিচে এসেই কিন্তু নিচে নিচে থেকেছে, আবার আজকে অনেকটা নিচে এসেছে, ঠিক আছে। তো স্টকটা টেকনিক্যালি এখন উইক। এবার কি এই ধরনের স্টকে যেগুলো সাধারণত স্মল ক্যাপ এবং মিড ক্যাপও, সেগুলোতে কিন্তু রকেটকে একটু প্রেডিক্ট করা মুশকিল। যে কোনো মুহূর্তে কিন্তু রকেট এসে যেতে পারে এবং আমাদের প্রফিট হয়ে যেতে পারে। এখন আমরা যদি লং টার্ম প্রসপেক্টিভ থেকে দেখি, তাহলে কিন্তু এই স্টকটা একটু আমরা প্রাইস অ্যাকশনটা দেখে নিতে চাই। এই যে এইখানে একটু রেজিস্ট্যান্স ফিল হয়েছে, হ্যাঁ রেজিস্ট্যান্স ফিল হয়েছে এবং প্রাইস অ্যাকশন ছিল। এটা হচ্ছে 13 জুন 2023, মানে আজ থেকে 1 বছরেরও বেশি আগে এরকম একটা জায়গায় যে প্রাইস অ্যাকশন নিয়েছে এবং তারপরে আবার এরকম একটা জায়গায় প্রাইস অ্যাকশন। ওকে, তো এটা হচ্ছে অ্যারাউন্ড ওই 102-3 এরকম, বা আমি যদি স্ট্যান্ডার্ড হিসেবে 100 ধরে নিই, তাহলে কিন্তু এই স্টকটা এখানে যে ধরনের টেকনিক্যাল দেখাচ্ছে সেখান থেকে কিন্তু 100 পর্যন্ত নামলেও নামতে পারে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা আমি লং টার্মের জন্য করছি। আর লং টার্মে করেছি বলে আমি একটু দেখে নেব যে এর ফান্ডামেন্টাল কেমন, ঠিক আছে। আমি যদি এখানে সার্চ করি SWBL, ওকে, এর স্টক পি হচ্ছে 22। এবার 22 অনেকের মনে হতে পারে খুব একটা কম না, কিন্তু আমি দেখাবো যে 22টা কম। আর এটা অ্যাকচুয়ালি কিসের কোম্পানি সেটা কিন্তু আমি এটা প্রথম ভিডিও নয়, এই চ্যানেলে আমি এই স্টকের উপরে আগে ভিডিও বানিয়ে দিয়েছি, আমার চ্যানেলে অলরেডি আছে। যে বন্ধুরা আমার চ্যানেলে রেগুলার আছেন তারা অলরেডি জানেন ব্যাপারটা কি। তো এটা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজের, এর ভালো ভালো ব্র্যান্ড আছে, ঠিক আছে। সে বিষয় নিয়ে আমরা কথা বলছি না এখন বেশি, আমাদের মেন হচ্ছে বিজনেস কেমন, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো সবসময় লেখা থাকে, তাও পড়তে চাইলে পড়তে পারেন, ঠিক আছে। মেন কথায় আসা যাক। মেন কথা আমরা দেখতে পাচ্ছি যে পি রেশিওটা এই স্টকগুলোর মধ্যে সবথেকে কম হচ্ছে এই স্টকের, ওকে, 22.5 হোম ডিস্টিলারিজ। তো আরও সিটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 20%, আর বাকিদের ফর এক্সাম্পল 18%, এটা সুলাভিনিয়ার্স এবং তিলকনগর ইন্ডাস্ট্রিজ এটা 19-22 মোটামুটি কাছাকাছি, কিন্তু তার পিটা হচ্ছে 29%। এবং তিলকনগর ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কোনো খারাপ স্টক না, তিলকনগর ইন্ডাস্ট্রি যথেষ্ট ভালো স্টক, ঠিক আছে। কিন্তু বাকিদের যদি দেখাই, ফর এক্সাম্পল ইউনাইটেড ব্রিয়ারিজ, রেডিকো খয়তান, ওকে, তাছাড়া ইউনাইটেড স্পিরিটও যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পি নাম্বারগুলো কিন্তু হিউজ, সেই তুলনায় 22 কিন্তু কিছুই না, ঠিক আছে। তো এটা একটা পিওর পি প্লে, ঠিক আছে। স্টকটার মধ্যে ভ্যালু আছে এবং স্টকটার মধ্যে গ্রোথ আছে, সেটা আমরা একটু রেজাল্টের চোখ রাখলেই দেখতে পাবো। রেজাল্ট হচ্ছে এটা জুন 2024-এর রেজাল্ট, যেটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট যেটা, সেটা ছিল 64 ক্রোর, ওকে, যেটা হিউজ, মানে এই ধরনের কম্প্যারিজনে হিউজ, ঠিক আছে। আর এটা হচ্ছে অল টাইম হাই, প্রফিটটা অল টাইম হাইতে আছে। এবং আমি যদি একদম ফাইনাল ক্যালকুলেশন নেট প্রফিটও দেখি, তাহলে কিন্তু 41 ক্রোর, যেটা কিন্তু অল টাইমের যা কিছু এখানে দেখতে পাচ্ছেন সবার থেকে বেশি। এবং এখানে ইভেন নেগেটিভও ইপিএস ছিল, ঠিক আছে, সরি নেট প্রফিট ছিল, সে কারণ হচ্ছে নেগেটিভ ইপিএস ছিল। আর এখানে ইপিএসটা কত ফাইনালি দাঁড়িয়েছে, 2 টাকা, ঠিক আছে, 2.09, যেটা যেমন আগের কোয়ার্টার 1 ছিল সেটা থেকে ডবল, মানে পার শেয়ার ডবল ইনকাম হচ্ছে এখন, ঠিক আছে। এই সময়টা একটু বেশি ছিল, সে কারণে আমাদের কাছে এখানে নেট প্রফিটও কিন্তু দেখতে পাচ্ছি বেশি, 34 ছিল। কিন্তু এইবারের যে নেট প্রফিট, জুন 2024-এর যে নেট প্রফিট, এই কোয়ার্টার 1-এর নেট প্রফিট, সেটা কিন্তু সব বাকি কোয়ার্টারকে ছাড়িয়ে গিয়েছে। এবং একটা গ্রোথের একটা মানে প্রফিট গ্রোথ একটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল এই স্টকটাতে। তো সেখান থেকে আমার আশা যে স্টকটা রিসেন্ট টাইমে ভালো কিছু প্রফিট দিতে পারে। এখন আমি টার্গেট করছি খুব বেশি না হলে জাস্ট এটা এরকম একটা জায়গায় এসে টাচ করুক, ঠিক আছে, 150, মানে যেটা এর অল টাইম হাই, প্রাইসের অল টাইম হাই, সেরকম একটা জায়গায় কিছুদিন টাচ করলেই কিন্তু যথেষ্ট ভালো প্রফিট হয়ে যাবে। আমার মনে হয় না, দেখা যাক, আমার মনে হয় আমি পাবো এই 150 টাকার মতো আমি পৌঁছতে পারবো, ঠিক আছে। আর বাকি যদি খুব বড় সুইং দেয় খুব কম সময়ের মধ্যে, সেখানে আমি প্রফিট বুকিংও করতে পারি, সেটা প্রফিট বুক করলে না হয় জানাবো, সেটা কোনো অসুবিধা নয়। আচ্ছা, বাকি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ বিল্ডিং প্রোডাক্টস, ওকে, এর আইপিও খোলা আছে। আমি প্রথমে আইপিওতে চলে যেতে চাই এবং দেখাতে চাই আপনাদের যে আমি অ্যাপ্লাই করেছি কিনা। তো এখানে এই দুটো আমি পাইনি, ওকে, ইউনিকর্নস এবং অ্যাকামস, এ দুটো আমার খুব পছন্দের ছিল, আমি সেই জন্যই অ্যাপ্লাই করেছিলাম। সব কিন্তু আমি অ্যাপ্লাই করছি না, তাই না। তো এগুলো নট অ্যালটেড। আর বাকি এটা অলরেডি সাবমিট করে দিয়েছি। তো এর যদি আমরা একটু ডিটেলস দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি ইন্টারআর্ক বিল্ডিং প্রোডাক্টস, ঠিক আছে। তো অফার স্টার্ট হয়েছে কাল থেকে, অফার এন্ড হবে কাল, মানে কালকের পরে আর কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অ্যালটমেন্টের ব্যাপারে জানতে পারবেন 22 অগাস্ট, আর
ডিমাট ট্রান্সফার লিস্টিং হচ্ছে 26 অগাস্ট, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। তো যদি আমি না পাই, পাওয়ার চান্স একটু কম হবে হয়তো, যদি আমি না পাই তাহলে কিন্তু আমি লিস্টিং ডের জন্য একটা স্ট্র্যাটেজি বানাবো এবং তার উপরে কিন্তু আমি ভিডিও দেবো, যেভাবে আমি আগেও দিয়েছি অলরেডি আদার্স আইপিওর জন্য। তবে এই আইপিওর একটা জিএমপি আমি দেখে নেব, ইন্টারক্যাপিটাল প্রোডাক্টস, এখানে একটু জিএমপি দেখে নেব। তার আগে যদি দেখতে পাই টুডে 12:25 PM, এখানে কিন্তু খুব একটা ভালো রেসপন্স এখনও পর্যন্ত আসেনি, বাট কালকেই কিন্তু পুরোপুরি রেসপন্স চলে আসতে পারে। ইন্টারক্যাপিটাল প্রোডাক্টস ওয়াজ সাবস্ক্রাইব 5.80 টাইম, মানে প্রায় 6 টাইম, মানে 6 গুণ। এটা হচ্ছে পাবলিক ইস্যু কাদের দ্বারা, দিস উইথ দ্য পোর্শন ফর নন ইনস্টিটিউশনাল, ওকে, নন ইনস্টিটিউশনালের জন্য না, এটা নন ইনস্টিটিউশনাল, এটা হচ্ছে পাবলিক ইস্যু এটা হতে পারে এমপ্লয়ীদের জন্য 5.80 টাইমস হয়েছে, উইথ দ্য পোর্শন অফ নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রিসিভিং দ্য হাইয়েস্ট সাবস্ক্রিপশন। নন ইনস্টিটিউশনাল যারা, ওকে, জেনারেলি এখানে এইচএনআই ধরা হবে, সেখানে হচ্ছে 15.43%, ওই 15% আমি যদি ধরি। আর রিটেলদের জন্য যেটা আছে তার থেকে প্রায় 5 গুণ অলরেডি সাবস্ক্রিপশন হয়েছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা, ওকে, বা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার যারা, তারা কিন্তু মাত্র 0.26 টাইমস, মানে তাদের ফুল সাবস্ক্রিপশন এখনও হয়ইনি, ঠিক আছে। কিন্তু এটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এরা কিন্তু কালকেই ফটাফট অর্ডার দেবে এবং এটাই আজকে আছে 0.26, কালকে হয়ে যাবে 26 টাইমস, ঠিক আছে। তো এদেরকে বিশ্বাস নেই। তো মোটামুটি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল বা এইচএনআই বলা যেতে পারে 15 টাইমস, রিটেলরা হচ্ছে 5 টাইমস। আর এটা আমি এখন বলবো না, এটা আমি কালকে অ্যাকচুয়ালি এর পরে আবার এই আইপিওতে আমরা ভিডিও বানাবো, যেখানে অ্যানালাইজ করব যে কত গুণ সাবস্ক্রিপশন হলো ফাইনালি, এবং তার গ্রে মার্কেট প্রাইস কত। এখানে একটা গ্রে মার্কেট প্রাইস এখানে দেখাবে, এই যে গ্রে মার্কেট প্রিমিয়ামটা আছে, প্রাইসটা নয়, এখানে প্রিমিয়াম দেখাচ্ছে 335 রুপিস, ওকে। এবার আমরা যদি স্টকের মানে এখানে আইপিওর দেখি ইস্যু প্রাইস, সেটা হচ্ছে 850 to 900, ঠিক আছে। আমি যদি 900ই ধরি, 900 যদি ধরি, তাহলে তার উপরে যদি ওই 33 হয়, মানে 40%-এর একটু কম, এখানে দেখা যাচ্ছে সম্ভবত 37.22% মতো। যদি 335এই প্রাইস থাকে তাহলে কিন্তু আমাদের কাছে একটু স্কোপ থাকতে পারে লিস্টিং ডেতে কিছুটা প্রফিট করার। আর যদি আবার অনেক ওপরে লিস্টিং হয়ে যায়, যেমন ইউনিকমের হয়েছিল, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হবে কোনো প্রফিট বুক করা, ঠিক আছে, বা কোনো সুইং ট্রেড নেওয়া। দেখা যাক, আমি এই আইপিওর ব্যাপারে আবার কিন্তু ভিডিও বানাবো ভালো করেই। বাকি কমেন্টসে বন্ধু একজন আমি ইনকাম লিস্টিংয়ে 230 টাকা করে কিনেছিলাম, ওকে, লিস্টিং ডেটেই 230 টাকা করে কিনেছিলাম, ফাইন। আপার সার্কিট 200, এটা পরে লেগেছে, হ্যাঁ। আজকে ইউনিকম বছর পজিটিভ ছিল, ওকে, ইউনিকম, হ্যাঁ, আজকে প্রায় 5% পজিটিভ। তো এখানে যেটা দেখা যাচ্ছে আইপিও লিস্ট লেগেছে, আমার জানার বিষয় যে ওকে, যে কোনো আইপিও লিস্টিং ডেটে কি স্টক হিসেবে কেনা যায়, একটু বুঝতে পারলাম। আমি বুঝতে পারলাম না কনফিউশনটা কোথায়, কারণ আপনি বলছেন যেটা বন্ধু শ্যামল, এখানে ইউনিকম লিস্টিং ডেটে অলরেডি আপনি কিনেছেন 200 টাকা করে, তাই 230 টাকা করে। তো অফকোর্স আইপিও লিস্টিং ডেটে স্টক হিসেবে মানে যে কোম্পানির আইপিও আসছে সেটাকে কেনা যায়, অফকোর্স যায়, এবং আপনি সম্ভবত কিনেছেন অলরেডি 230 টাকা করে, সুতরাং আপনি অলরেডি এটা করেছেন, ঠিক আছে। সুতরাং কনফিউশন কোথায় আমার এক্স্যাক্টলি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এটাই। আর যদি আমি দেখালাম যেটা, যদি আমি ইন্টারআর্কের যদি আমি না পাই আইপিও, ঠিক আছে, তাহলে এগেন আমি লিস্টিং ডের জন্য স্ট্র্যাটেজি বানাবো, সেখানে না হয় আমি বলবো যে লিস্টিং ডেতে কীভাবে স্টক হিসেবে কেনা যায়। অফকোর্স লিস্টিং হিসেবে স্টক হিসেবে কেনা যায়, কিন্তু একটু পার্থক্য আছে, একটা সামান্য পার্থক্য আছে, সেটা হচ্ছে নর্মাল যে স্টক যারা অলরেডি মানে মার্কেটে ট্রেড হচ্ছে, তারা কিন্তু 9:15 থেকে ওপেন হয়ে যায় সবার জন্য, যে কেউ ট্রেড করতে পারে। কিন্তু লিস্টিং ডেটে আইপিও যখন আসে, সেটা কিন্তু 10টার পরে নর্মাল মানে ট্রেডিং তার শুরু হয়, ওকে, কারণ 9টা থেকে 9:45 পর্যন্ত ওর প্রি ওপেনই হয়, ঠিক আছে। তো বাস এটাই বলার ছিল। আমার মনে হয় মোটামুটি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, যে আইপিও লিস্টিংয়ের ডেটে স্টক হিসেবে অবশ্যই কেনা যায় ওই কোম্পানির স্টককে, এবং সেটা তবে 10টার পরে এটুকুই পার্থক্য, হ্যাঁ। তো বাস ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা আপডেট আপনি সঠিক সময়ে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।